আবার টেনবুট মা আমারে টেনবুট মারি বসন্ত গাইস এই দেখো আমরা দুজন নারুটো ক্যারেক্টার কি নারুটোর স্কিন নিয়ে রেখেছি। আর এখানে আমরা বানাবো মিনি সিটি। লাগো ওই হেলাবে আমি আল্লাহ করে দিছি। কি হয়েছে কি? সরি 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 আল্লাহ করে দিছি। সরি 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 আল্লাহ করে দিছি। সার্ভাইভাল তো বলছি না। ঠিক কর ঠিক কর ঠিক করবি। এখন একের টাকলা ফুড়াই এটা দা করলি না তো খারাপ তোর আমি সার্ভাইভাল কইরা খারা খারা কিন্তু সেটার কাকি শাশুড়ি মায়ের কথাও ফেলতে পারে। সে যখন মেঝেতে বসে শিলনোড়া দিয়ে ধনে পাতা বাড়তে যাবে তখন আরে আরে বৌদি তোমাদের কি লাগবে বলো, আমরা করে দিচ্ছি। তুমি এভাবে মেঝেতে বসে কোনো কাজ করতে পারবে না, ডাক্তারবাবু তোমাকে বিশ্রাম নিতে বলেছে। আরে বাবা টুকটাক কাজকর্ম করতে হয়, এতে ডেলিভারি ভালো হয়। ওরা কিছু জানিস না, আমরা তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবো। চলো বৌদি তোমাকে খাবার খাইয়ে দিই। তোমার খাবার খাওয়ার সময় হয়ে গেছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করে ওষুধপত্র তো খেতে হবে। সেভাবে সবসময় প্রিয়দর্শিনীকে তার চার নমক রক্ষা করার চেষ্টা করে। একদিন যাও তো চারতলায় একটু কাপড়গুলো মিলে দিয়েছো। দেখবেন মেয়েদের মাঝে মধ্যে হাঁটাচলা করা উচিত, এতে বাচ্চা ভালো থাকে। এই শুনে প্রিয়দর্শিনী কাপড় নিয়ে চারতলাতে উঠে পড়ে, কিন্তু সিঁড়ি থেকে নামার সময় হঠাৎই তার একটা পা মুচকে যায়। প্রিয়দর্শিনী খুবই চিৎকার করে ওঠে। তখনই তার চার নমক সেখানে এসে সার্ভাইভাল আচ্ছা না খারাপ আমি লাইটটা সরাই দিব। ব্যবহারের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। অনেকদিন সেদিন প্রিয়দর্শিনী চার নমক তাদের বৌদিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে এভাবে কয়েকদিনের মধ্যে প্রিয়দর্শিনী একটা দুর্ঘটে গর্ভসন্তানের জন্ম, যার ফলে মালতী দেবী বাচ্চা সম্পত্তির অর্ধেক বন্ধ তাদের নামে করে যায়। গুঞ্জন যখন মাত্র 4 বছরের ছিল তখন তার মা পিয়ারি মারা যায়। গুঞ্জন তার মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছিল। জামাইকা কাকু তার ছোট্ট মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে। গুঞ্জনকে মানুষ করার জন্য জামাইকা কাকু বাচ্চা হয়ে গায়ের ছেলে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তুই আমার কবি না। আচ্ছা করুম না সর সর কইতাছে বলে আমার একবার কইছস ওকে। বেবি প্ল্যানিং মানে তুমি কি পাগল হয়ে গেলে? গুনগুন থাকতে আমাদের আবার বাচ্চার প্রয়োজন হবে কেন? মানে আমার মেয়েকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারো নি, তাই তো? না সেটা নয়, আমি সেটা কখন বললাম? আমি এতদিন বাড়িতে ছিলাম, তুমি দেখেছো গুনগুনের প্রতি আমাকে কখনো খারাপ ব্যবহার করতে? গুনগুন অবশ্যই আমার মেয়ে, কিন্তু গুনগুন তো বিয়ে করে তারপর বয়সকালে আমাদের বিয়ে দেখবে। আমাদের আর একটা সন্তান থাকা খুব দরকার। একটা আছে আর উপরওয়ালা যদি একটা ছেলে দেয়
আর দুপুরবেলা যদি তোমাকে একটা ছেলে না দিয়ে মেয়ে দেয় তখন তুমি কি করবে? তোমার মেয়েও তো একদিন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যাবে। তাহলে দেখো গায়ত্রী, আমি এসব ফালতু তর্ক করতে চাই না। আজকে তুমি যা বলেছো আর কোনোদিন এরকম শব্দ মুখ থেকে বের করবে না। আমি তোমার মনের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারলেও এই ইচ্ছাটা কখনোই পূরণ করতে পারবো না। আমার কাছে আমার গুণগুণে সব কিছু। দেখো, তুমি একটাবার বোঝার চেষ্টা করো। গুনগুনের প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। তুমি বেকার ভয় পাচ্ছ। ভালোবাসা কমবে না সেটা তুমি এখন বলছো, কিন্তু যখন তোমার পরবর্তীকালে নিজের একটা বাচ্চা হবে তখন আমার বিয়ের প্রতি সব ভালোবাসা তোমার শেষ হয়ে যাবে, যেটা সব সৎ মেয়েরাই করে থাকে। আমি না তো ইচ্ছা না। আমাকে ক্ষমা করো। এই বলে রামপ্রতাপ সেখান থেকে চলে যায়। গায়ত্রী আমার একবারও কই নাই ওই 2-3 বার করেছি। একবারও করছি। আমি মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবো না। এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। গুনগুনকে আমি রাস্তা থেকে সরিয়ে দেবো। গায়ত্রী দেখি তোর ওয়ার্ল্ডে এবার আইমো আর একটু মানে ছেড়ে ছাড় পিড়া যাবো। খুব পছন্দ করতো। তাই সে রান্নাঘরে গিয়ে গুনগুনের জন্য ম্যাগি তৈরি করে। ম্যাগি তৈরি করার পর তাতে সে বিষ মিশিয়ে দেয়। এই বিষ মেশানো ম্যাগি আমি গুনগুনকে খুব ভালোবেসে খাওয়াবো। একদম নিজের মায়ের মতো ভালোবাসা দেবো। গুনগুন আজকে এই বাড়িতে তোর শেষ দিন। তোর বাবা যদি আমার কথা মেনে নিত তাহলে হয়তো আজকে আমাকে এটা করতে হতো না। কিন্তু আমার কিছু করার নেই গুনগুন। আমি যে মা হতে চাই। গায়ত্রী ম্যাগি নিয়ে এসে গুনগুনকে দিয়ে বলে, গুনগুন মা, এই নে, আমি তোর জন্য ম্যাগি তৈরি করে এনেছি। খেয়ে নে মা, আমার সোনা মেয়ে। মা, আমি জানি তুমি এই ম্যাগিতে বিষ মিশিয়েছ আর তুমি আমাকে মেরে ফেলার চেষ্টা করছো। আমি খাবো না এই ম্যাগি। বাবা বাড়িতে এলে আমি আজকে বাবাকে সব বলে দেবো। তুমি এইভাবে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করো আর তুমি আমাকে সব সময় মারধর করো আর বাবার সামনে তুমি শুধু নাটক করো। গায়ত্রী খুব ভয় পেয়ে যায়। না, এমন করিস না মা, তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দেবে। আমি আর কোনোদিনও এরকম করবো না। তুই তোর বাবাকে বলিস না আমি তোর সঙ্গে তো একটু মজা করছিলাম। আমি তোকে কিভাবে কাটতে পারি বলতো? চল ভিডিও নাম সর। ঠিক আছে, তুমি তুই চিন্তা সারবে বেলা তিয়া কর। আমি বাবাকে কিছু বলবো না। আমার নাকি অস্ত তোমাকে ভয় দেখাচ্ছিলাম। গুনগুনের কথা শুনে অডিও মাঝখানে ভিডিও নষ্ট করে দিল। এভাবেই সময় কাটতে থাকে। গায়ত্রী আরো নানা রকম ভাবে গুনগুনকে তার জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে পেরে ওঠে না। দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায়। গুনগুনের বয়স এখন 20 বছর। গায়ত্রী গুনগুনের বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। রামপ্রতাপ গায়ত্রীর কথা মেনে গুনগুনের বিয়ে হয়েছিল রোহিত নামে একটি ছেলের সঙ্গে। রোহিত তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বিয়ের কয়েক মাস পরে গুনগুন সকলকে সুখবর দেয়। বৌমা, তুমি যখন প্রেগনেন্ট, তুমি এক কাজ করো, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আমাদের এখানকার নিয়ম হচ্ছে মেয়েদের প্রথম বাচ্চা হওয়ার সময় মেয়েরা তাদের বাপের বাড়িতেই থাকে। তুমিও যাও, 9 মাস থাকার পর বাচ্চা হয়ে গেলে তখন আসবে। গুনগুন তার শাশুড়ি মায়ের কথা শুনে রাজি হয়ে যায়। মা, আমি গুনগুনের সঙ্গে যাচ্ছি। ওর শরীরটা ভালো নেই। গুনগুনের শরীর ঠিক হওয়া না পর্যন্ত আমি ওখানেই থাকবো। চলো গুনগুন। রোহিত গুনগুনকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। রামপ্রতাপ বিয়ে জামাইকে দেখে খুব খুশি হলে গায়ত্রী মনে মনে খুব রাগ করে। 2-1 দিন পর গায়ত্রী রামপ্রতাপকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি মা হতে চলেছি। এটা শুনে রামপ্রতাপ আশ্বাস দিয়ে বলে, কি বলছো কি তুমি? এটা হতে পারে না, অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার কেন? আমি জানতাম গায়ত্রী এসব করবে না। সেই জন্য আমি সব বিপদগুলো নিয়ে এসেছি। দেখবে না আমাদের চোখে। গায়ত্রী, তুমি এখনো আগের মধ্যে রয়ে গেলে? এত বছর পর তোমার আবার বাচ্চা হওয়ার ইচ্ছা? আমাদের মেয়ে তো প্রেগনেন্ট। আমি না আমি না আমি না আমি না চার্জার খুল চুটকে, চার্জার খুল চুটকে। কইছিল কি চার্জার খুলতে না? আমার একটা চার্জার এমনি নষ্ট করছে। আমি না আমি এখন এখন আমার কপি করতেছে। তার মানে তুমি সম্পত্তির লোভে এসব করছো?
আমি এখনই আমার সমস্ত সম্পত্তি গনগুলোর নামে লিখে দেবো। আর তোমাকে এই বাড়িতে এক মুহূর্ত রাখবো না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মামি একসঙ্গে প্রেগনেন্ট, আমি লোকের কাছে মুখ দেখাবো কিভাবে? তাদের কথা গুনগুন এবং নবীন বাইরে থেকে শুনছিল। গুনগুন তার বাবার কাছে এসে বলে, না বাবা, তুমি মায়ের সঙ্গে এটা করতে পারো না, এটা তো অন্যায়। মা যখন সন্তান নিতে চাইছি তখন নিক না, আমাদের এতে কোনো অসুবিধা নেই। প্রত্যেক মেয়ের কাছে মা হওয়াটা একটা স্বপ্ন, আর কেউ নিজের সন্তানকে নষ্ট করতে পারে না, এটা আমি ভালো করেই বুঝি। হ্যাঁ বাবা, লোকের কথা ছাড়ুন, আমরা আপনাদের পাশে আছি। মা, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। রামপ্রতাপ বাবু মেয়ে জামাইয়ের কথা শুনে আর কিছু বলতে পারে না। কিছুদিন বাড়িতে থাকার পর রামপ্রতাপ বাবু ব্যবসায়িক সূত্রে অন্য শহরে চলে যায়। নিখিলও তার বাড়িতে ফিরে যায়। এখন বাড়িতে প্রেগনেন্ট মা ও মেয়ে দুজনেই একা থাকে। কিরে, তোর রান্না হলো? আমি খাবার কখন খাবো? জানিস না আমি প্রেগনেন্ট? এই সময় আমার টাইমে টাইমে খাবারের প্রয়োজন। হ্যাঁ মা, এই তো খাবার দিচ্ছি। আমিও তো প্রেগনেন্ট মা, আমরা দুজনে একসঙ্গেই খাবার খাবো। তুই প্রেগনেন্ট হলে কি হয়েছে? তোর এখন বয়স কম, তোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমার বয়স বেশি, সুতরাং এখন আমার অনেক খেয়াল রাখা দরকার। ওই খাস কি না খাস আমার দেখার দরকার নেই, তুই আমাকে আগে খেতে দে। ঠিক আছে মা, আমি তোমাকে খাবার দিচ্ছি, তুমি খেয়ে নাও। আর হ্যাঁ, আমি খাবার খাচ্ছি, ততক্ষণ তুই আমার ঘরে যা। আর এসিটা অন করে ঘরটা ঠান্ডা করে রাখ। আমার খাওয়া হয়ে গেলে আমার পাটি বেঁধে দে। কালকে তোর কপালে বাইছে। ঠিক আছে মা। গুনগুন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছিল আরাম করার জন্য, কিন্তু গায়ত্রী সবসময় গুনগুনের জন্য হুকুম করতো। গুনগুন মাঝে মধ্যে ভাবতো সে শ্বশুর বাড়িতে ফিরে যাবে। না, আমি মাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না। আমি চলে গেলে মায়ের দেখাশোনা কে করবে? আর তাছাড়া এখন শ্বশুর বাড়িতে ফিরে গেলে নানান রকমের কথা হবে, সবাই আমাকে খারাপ ভাববে, আর বাবাও মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না, আমি এটা হতে দেবো না। গুনগুন বাধ্য হয়ে সেখানে থেকে যায়। দিনের পর দিন গুনগুনের উপর গায়ত্রীর অত্যাচার বেড়েই চলেছিল। না, আমরা তো একটা কাজের লোক রাখতে পারি। সারাদিন বাড়ির এত কাজ করতে আমার খুব কষ্ট হয়। এখন তো আমার 7 মাস পড়েছে, এত ভারী ভারী কাজ করা আমার কাজের পক্ষে ঠিক হবে না। ওর যদি কিছু বিক্রি হয়ে যায়, কাজের লোক রাখবি? টাকা কি তোর বড় এসে দিয়ে যাবে? কাজের লোক রাখতে সারা জীবন তুই আমাকে জ্বালিয়েছিস, তোর জন্য আমাকে বৃদ্ধ বয়সে বাচ্চা নিতে হচ্ছে। আমি তো চাই যাতে তোর বাচ্চা মরে যাক, তবে তো তুই কষ্টটা বুঝতে পারবি। ছি মাছি, তুমি এসব কি বলছো? কথা তো মুখেও আনতে নেই। বাবা তোমাকে বাচ্চা নিতে দেয়নি, এতে আমার কি দোষ বলো তো? ঠিক আছে মা, তোমাকে কাজের লোক রাখতে হবে না। যতই হোক, আমি তোমার মেয়ে, আমি একটা মেয়ে হিসেবে আমার সব কর্তব্য পালন করবো। এভাবে সময় কাটতে থাকে। গায়ত্রী ও গুনগুনের ডেলিভারির সময় এগিয়ে আসে। গুনগুন রোহিতকে ফোন করে তার বাড়িতে ডেকে নেয়। একদিন গায়ত্রী সিঁড়ি থেকে 5 ফিট করে পড়ে যায়। ওরে বাবা গো, পড়ে গেলাম গো, সিঁড়িতে জল ফেলে রেখেছিল এই শয়তান মেয়েটা। এই, তুই আমার বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করছিস, তাই তো? তুই ইচ্ছা করে সিঁড়িতে জল ফেলে রেখেছিস যাতে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়, আর সব সম্পত্তি তুই পেয়ে যাস? না না, এসব তুমি কি বলছো মা? আমি এমন কেন করবো? বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ওরে বাবা গো, পড়ে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছে। আমার বাচ্চার যদি কিছু হয়, আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম। তোমার কিছু হবে না, আমরা আছি তো। রোহিত, তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে চলো। রোহিত ও গুনগুন গায়ত্রীকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সঙ্গে সঙ্গে গায়ত্রীকে অ্যাডমিট করে দেয়। ডাক্তারবাবু, সব কিছু ঠিক আছে তো? বাচ্চার কিছু হয়নি তো? এই দিকটা লেখাবেন বাবা, নিশ্চয়ই এই মহিলাকে অনেক পয়সা আছে, না বলে এত অল্প বয়সের ছেলে এরকম ভূত মহিলাকে বিয়ে করবে কেন? জানি না, আর কিছু দেখতে হবে এই দুনিয়াতে। আসলে কি বলতো, 7 বছর বয়সে আপনারা যদি বাচ্চা নেন, সমস্যা তো হবেই। কি দরকার ছিল এরকম একটা বয়স্ক মহিলাকে বিয়ে করার? কি বলছেন কি ডাক্তারবাবু? এটা আমার বউ নয়, আসলে উনি আমার শাশুড়ি মা হয়। আমার বউ তো বাইরে বসে আছে, আমার বউ প্রেগনেন্ট। হঠাৎ করে ওর পেটে ব্যথা শুরু হয়েছে, আপনি ওকে একবার দেখে আসুন। মামি একসঙ্গে প্রেগনেন্ট? কি দিনকাল পড়লো রে বাবা। ঠিক আছে, আমি বলছি। গুনগুন তার মাকে নিয়ে চিন্তা করার ফলে সেও খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তাকেও অ্যাডমিট করে দেয়। দুদিন ধরে তাদের ট্রিটমেন্ট চলতে থাকে। অবশেষে গুনগুন নাচ করে খেলতে লাগে না, রুটি উল্টা লাগা গায়ত্রী একটি মৃত মানে একবারে কষ্ট নেই, আমি হুননি। গায়ত্রী কান্নায় ভেঙে পড়ে।
তুই খালি যাই যে মাঝখানটা খাড়ায় আছি যাচ্ছি পাগলামি করতে থাকে। আমাকে আমার বাচ্চা ফিরিয়ে দাও, আমি আমার বাচ্চাকে ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাব, আমার বাচ্চা আমাকে দাও। হে উপরওয়ালা, Please না। তুমি এভাবে আমার কোলটা ফাঁকা করতে পারো না। খুব আগে ডেট দিস তুই নাচ করে খেলবো বাচ্চাকে আমি নিজের হাতে করে কোলে পিঠে করে তারপর আমি সিটার বানানি রাখবো না ইয়া করবো কি করবো আমি যা কোনটা করবি এভাবে কান্নাকাটি করতে দেখি এখন আমি করবো কি তুই অনেক খেলতে থাক আমার একদিকে খেলবো তুই তুই অপশন হবে তুই খেলা থাকবে অন্য কিছু করো আমার মোবাইল আমি মিশিয়ে দিবা তোমার একটা নাতি তোমার কাছে থাকবে আর একটা নাতি আমার কাছে থাকবে। আরে আমার কাছে থাকুক কিংবা তোমার কাছে, একই তো ব্যাপার। আমি জানি তুমি আমার ছেলেকে খুব ভালোবাসবে। আমাকে ক্ষমা করে দে গুনগুন, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। উপরওয়ালা আমাকে শাস্তি দিল। তুই এখনো পর্যন্ত আমাকে এত না। ভালোবাসিস যে তুই নিজের ছেলেকে আমার হাতে তুলে দিচ্ছিস। তোর মতো মেয়ে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি তোকে মায়ের ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আমি আমার নাতিকে খুব ভালোবাসা দেব। গুনগুন তার মাকে ক্ষমা করে দেয়। এভাবেই গুনগুনের দুটি ছেলে, একটি তার মায়ের কাছে এবং একটি তার কাছে মানুষ হতে থাকে। গায়ত্রী তার সন্তান হারানোর কষ্ট তার নাতিকে পেয়ে সহজেই ভুলে যায়। এভাবেই সবাই হাসি খুশি বসবাস করতে থাকে। শীতকালে দেবযানী এবং দেবিকার শ্বশুরবাড়ির লোকেরা মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে। শীতকাল পড়তে না পড়তেই বাজারে যখন মটরশুঁটি ওঠে তখনই তারা বাজার থেকে কিলো কিলো মটরশুঁটি কিনে নিয়ে আসে। দেবিকা এবং দেবযানীর রান্নাঘর মটরশুঁটিতে একেবারে ভরে থাকে, কিন্তু সেই বিষয়টা দুই বৌমা মোটেই পছন্দ করতে পারে না, কারণ তাদের দুজনকে প্রত্যেকদিন সবার জন্য রান্না বান্না করতে হয়। তাদের শাশুড়ি মা এবং ননদ দুজনেই ভীষণ অলস প্রকৃতির ছিল, তাই তাদের দুজনকে প্রত্যেকদিন মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হয়। এমনই একদিন সকালবেলা দুই বৌমা যখন রান্নাঘরে যায়, বৌমা আজকে তোমাদের শ্বশুর মশাই বাজার থেকে 30 টাকা কিলো দরে অনেক মটরশুঁটি নিয়ে এসেছে। তোমরা দুজন মিলে মটর পনির আর তার সাথে পরে টেস্ট মনে কিছু রাখছি আচ্ছা ঠিক আছে আমি করছি। কিন্তু ঘোড়ার ডিম রাখছি ওর মধ্যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পরে পনির রান্না করা হয়ে যায়। তা নাহলে ব্রেকফাস্ট করতে অনেকটাই সময় লাগবে, তারপর আবার লাঞ্চ আছে, এছাড়া বাড়ির কাজ বাজও তো আছে। আমাদের দুই বৌমাকেই তো সব করতে হবে। আপনারা দুজনে মিলে অন্তত মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিন, তাহলেই হবে। দেবীকে এরকম পটপট করে কথা বললে তার শাশুড়ি মা খুবই রেগে যায়, কারণ সে বাড়ির দুই বৌমার মধ্যে এত কথা পছন্দ করতে পারে না। আমি আর আমার মেয়ে যদি মটরশুঁটি ছাড়িয়ে দিই তাহলে তোমরা আর কি কাজ করলে? সারাদিন দুই বৌমা বাড়িতে বসে আরাম করবে আর অল্প একটু কাজ করে যেন এমন করবে তোমরা কাজ করে আমাদেরকে উদ্ধার আমাকে বেশি অর্ডার করবে না। তোমরা দুই বৌমা মিলে মটরশুঁটি ছাড়ি, তারপর রান্না বান্না করো। এই বলে পার্বতী দেবী সেখান থেকে চলে যায়। এদিকে দুই বৌমা বাথরুমে প্যাকেট প্যাকেট মটরশুঁটি নিয়ে ছাদে উঠে পড়ে। দুজনে মিলে ছাদে বসে বসে মটরশুঁটি ছাড়ে। তুমি কেন বেকার বেকার শাশুড়ি মাকে অত কথা শোনাতে গেলে বলো তো? তুমি তো ভালো করেই জানো শাশুড়ি মা আর ননদ আমাদের কোনো কাজই করে না, সব কাজ আমাদেরকেই করতে হয়। তাই বেকার বেকার অত কথা শোনানোর কোনো মানে হয় না। যা বলেছি বেশ শুনেছি। তুমি দেখছিলে না যখন আমি কথা বলে বলছিলাম তখন আমার শাশুড়ি মায়ের মুখ মটরের মতো ফুলে গোল হয়ে গিয়েছিল। মটর পনির মটরশুঁটি খিচুড়ি সবকিছু খাও, কিন্তু কথা অন্তত শোনানো দরকার। এইভাবে দুই বৌমা শাশুড়ি মা এবং ননদের নামে চর্চা করতে করতে মটরশুঁটি ছাড়িয়ে রান্নাঘরে গিয়ে তারা গরম গরম মটর পনির এবং কড়াইশুঁটির কচুরি রান্না করে। ওদিকে বেলা 10টা বাজতে না বাজতেই সবাই ব্রেকফাস্ট টেবিলে এসে হাজির হয়। সবাই মিলে একসাথে বসে গরম গরম ব্রেকফাস্ট খায়। মা আমরা প্রত্যেকদিন মটরশুঁটি খাই বলে এখন ফোনের রিলের সাজেশনেও সবসময় মটরশুঁটির ভিডিও আসে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখনই ফোনটা হাতে নিলাম তখনই গরম গরম মটরশুঁটির ফ্রাইড রাইস আর মটরশুঁটি দিয়ে চিকেন কষা রান্নার একটা ভিডিও দেখতে পেলাম। তাহলে তো ভালোই, আজকে আমাদের দুই বৌমা তাহলে দুপুরবেলা মটরশুঁটি দিয়ে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন রান্না করে খাওয়াবে। সে কি এসব তোমার ফোনে যখন মটরশুঁটির রিল সাজেশন এসেছে তাহলে আজকে তুমি রান্না বান্না করো। 27 বছর বয়স হয়ে গেল এখনো বিয়ে হয়, বাড়িতে বসে বসে প্রতিদিন রান্না বান্না করার জন্য
গাইস আজকের জন্য এতখানি, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা করছি। আগে আমি আমার বেডরুমে যেয়ে নিই। চিকেন কষা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দয়া করে আমাদের দুই বোনের জন্য আবার কোনো খাবার অর্ডার করতে দিও না। কারণ তোমাদের মতো আমরা প্রত্যেকদিন এত মটরশুঁটি খেতে পারি। আজকে আমরা দুজনে আমাদের জন্য মাটন কষা রান্না করে খাবো। এই বলে দেবিকা এবং দেবযানী সেখান থেকে চলে যায়। এদিকে দিশা দুপুরবেলা রেস্টুরেন্ট থেকে গরম গরম মটরশুঁটি ফ্রাইড রাইস তার সাথে মটরশুঁটি দিয়ে চিকেন কষা অর্ডার করে। দুপুরবেলা দিশা তার বাবা মায়ের সাথে বসে রেস্টুরেন্টের খাবার খায়। অন্যদিকে বেডই নাই করে দিছে। খাবার খেয়ে নেয়। রাত্রিবেলা যখন দুই ছেলে বাড়ি ফিরে আসে তখন আজকের জন্য এতখানি, আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।